আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই যথেষ্ট ভালো আছো। তোমাদের সাথে আছি আমি রসায়ন ভাই। আজকে আমাদের ঢাবি প্রত্যয় 3.0 তে রাসায়নিক পরিবর্তন ক্লাস হওয়ার কথা, এবং সেটাতেই আমরা আজকে শুরু করবো একটু পরে। এবং তোমরা জানো যে এই রাসায়নিক পরিবর্তন, এখান থেকে তুমি বাফারের কথা বলো, পিএইচ এর কথা বলো, অথবা তুমি যদি কেপিকেসিতে আসো কিংবা প্রভাবক, যে টপিকটাই হোক খুবই ইম্পর্টেন্ট। অথবা তোমার শুরুর দিকে আছে কি আমাদের যে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি, সেই সাথে আমাদের বিক্রিয়ার হার। তো এই সবকিছু মিলে ওভারঅল টপিকটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট টপিকটা তোমাদেরকে একদম খুব সুন্দর করে গুছাই দিয়ে দিব, এবং তোমাদের জন্য স্পেশাল জিনিস থাকছে, সেটা হচ্ছে যে পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন। সেটা একদম খুব সহজেই তুমি এখানে করে ফেলতে পারবা। এটা নিয়ে আমাদের একদম ক্লাসের শেষের দিকে বিস্তারিত ডিসকাশন আছে। তো চলো আমরা শুরু করি। আর যারা ক্লাসে আসো একটু কষ্ট করে বন্ধুদেরকে জানাইতে থাকো, ক্লাসটা শেয়ার করতে থাকো, আর আমরা দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাইতেছে কিনা। ওই ফ্রেম ঠিক হয়ে গেছে। তোমরা একটু জানাইতে থাকো যে সবকিছু ঠিকঠাক কিনা ভাই। আর একটু জুম হবে মনে হয়। এখানে সাথে সাথে তো লোড হইতেছে না। তোমরা একটু আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক দেখা যাইতেছে কিনা, যে ফ্রেম টেম সবকিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস সব ক্লিয়ার কিনা, এটা জানাও। আমরা খুব দ্রুতই শুরু করে দিব। আমি ততক্ষণে একটু আমাদের ক্লাসগুলা আমাদের গ্রুপে সহ অন্যান্য জায়গায় একটু শেয়ার করে দিয়ে আসি। আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। হ্যাঁ, তো আমাদের গ্রুপ সহ বাকি অন্যান্য সকল জায়গায় আমি একটু শেয়ার করে দিয়ে আসি। তোমরা সেই সাথে ক্লাসে জয়েন করতে থাকো। আর যেটা বলতেছিলাম যে এইখানে ক্লাসটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে, কারণ এই যে এখানে খেয়াল করে একটু, আমরা যখন ডিসকাশন শুরু করব, আমাদের ডিসকাশন শুরু হয়ে গেলে এই যেখানে আমাদের ডিসকাশনের স্পেস, এরপরে যখন আসবো আমরা দেখো একটা অংশ ডিসকাশন করব, সেই সাথে সাথে আমরা ওই অংশের সাথে কানেক্টেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করে ফেলবো, যাতে তোমার পরবর্তীতে গিয়ে আর হাতড়াইতে না হয় যে ভাই কি পড়বো কি পড়বো না, কোত্থেকে পড়বো, কতটুকু পড়বো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শিরিন বেগম, শিরিনা বেগম। আচ্ছা, আমানুল্লাহ আমান, কি অবস্থা আমানুল্লাহ আমান? তো সবকিছু ঠিকঠাক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা তোমার বন্ধুদেরকে জানাইতে থাকো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। তো যেটা বলতেছিলাম, আজকে আমরা কি পড়বো? রাসায়নিক পরিবর্তন। এবং একটু বলে রাখি, এই রাসায়নিক পরিবর্তনের বেশ কয়েকটা টপিক আছে, যে টপিকগুলো খুবই মারাত্মক রকম ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? আমরা যদি বলি যে পিএইচ এর কথা, এখান থেকে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়। আবার যদি আসি বাফারের কথায়, এখানে অনেকে বাফারের মেইন কনসেপ্টই বুঝে না, বুঝতে পারছো? আবার যদি আসি কেপিকেসিতে, এটা তো মারাত্মক রকম হজবরল হয় অনেকের। তো এইখানটাতে আমরা একদম মেজর টপিক গুলো তোমাকে খুব সুন্দর করে গুছাই দিব, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। খাতা কলম নিয়ে বসে পড়ো রসায়ন ভাইয়ের সাথে, এমসিকিউ গুলা সাথে সাথে সলভ করতে থাকো। ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাক্সিমাম পোর্শন এখান থেকে কভার হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম। আচ্ছা, আমানুল্লাহ আমান, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই শিরিনা বেগম, কি অবস্থা ভাই? তো চলো আমরা সামনের দিকে আগাই, আমাদের লেকচারটা সামনের দিকে নিয়ে যাই। তো আমরা যদি শুরুতে আলোচনা করি, কিছু জিনিস আমি তোমাদেরকে একটু মেনশন করে দিব, এই জিনিসগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা, বুঝতে পারছো? কিছু জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিব যে এই জিনিসটা তোমাকে পড়তে হবে, এটা তুমি নিজ দায়িত্বে পড়ে ফেলবা। যেমন আমরা যদি শুরু করি, এখানে আমাদের শুরু হবে গ্রিন কেমিস্ট্রি দিয়ে। কি দিয়ে? গ্রিন কেমিস্ট্রি। এই যে গ্রিন কেমিস্ট্রি, এই গ্রিন কেমিস্ট্রিতে 12টা মূলনীতি আছে। কয়টা মূলনীতি? 12টি মূলনীতি। এই যে 12টি মূলনীতি আছে, এদের যে মেইন পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, মেইন পয়েন্ট গুলো একটু পড়ে ফেলতে হবে। এই 12টা মূলনীতির মেইন পয়েন্ট গুলো একটু জানা হতো, যে এই হলুদ কালারটা ঠিকঠাক আছে কিনা। হলুদ ঠিকঠাক না থাকলে আমরা ইয়ের দিকে যাব, সবুজ এই সাদার দিকে যাব, দেখি সাদাটা কিরকম পারফর্ম করে এই ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, আমানুল্লাহ আমান, আলহামদুলিল্লাহ।
লেটেন্সি একটু লো দেওয়া, তো এই জন্য দেখা যায় যে আমি কথা বলার বেশ কিছুক্ষণ পরে জিনিসটা গিয়ে লোড হয়। হ্যাঁ, হলুদ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, হলুদ যেহেতু ঠিক, তাহলে আমরা সামনের দিকে আগাই। তো দেখো ভাইয়া, এইখানে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? 12টা, এবং এটার মেইন পয়েন্ট গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন গ্রিন কেমিস্ট্রি শেষ হওয়ার পরে আমাদের যে টপিকটা মাথায় আসে সেটা হইতেছে যে বিক্রিয়ার হার। কোন টপিকটা আমাদেরকে পড়তে হয়? আমাদেরকে পড়তে হয় পরে, এটা পড়ার পরে ধরো বিক্রিয়ার হার। কিসের হার? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারের ব্যাপারটা কি হইতেছে ভাই, একটু খেয়াল করো। যে এ থেকে যদি বি উৎপন্ন হয়, এর ঘনমাত্রা কমবে। এ যদি বিক্রিয়ক হয়, বি যদি উৎপাদ হয়, এর ঘনমাত্রা কমবে, বি এর ঘনমাত্রা বাড়বে। তো আমরা যখনই বলতেছি বিক্রিয়ার হার, বিক্রিয়া মানে কিন্তু তাহলে কি ঘনমাত্রার পরিবর্তন, একজনের কমে আর একজনের বাড়ে। তাহলে কিসের পরিবর্তন? ঘনমাত্রা পরিবর্তন। এর ঘনমাত্রা কমতেছে, বি এর ঘনমাত্রা বাড়তেছে। এই বিক্রিয়ার হার মানে ঘনমাত্রা পরিবর্তনের হার। তার মানে বিক্রিয়ার হার আর সমান ঘনমাত্রার পরিবর্তন। কিসের পরিবর্তন? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। এখন ঘনমাত্রার পরিবর্তনের কথা বলো অথবা ঘনমাত্রার পরিবর্তনের কথা বলো, ঘনমাত্রা পরিবর্তনের কথা যদি বলো, অথবা এখানে ঘনমাত্রা পরিবর্তনের একক কি? মোল পার লিটার। ঘনমাত্রার একক যেটা, ঘনমাত্রা পরিবর্তনের একক সেইটা। আর এখানে সময় কিসে? সেকেন্ডে। তাহলে এখানে একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। সহজ জিনিস। তাহলে এখানে আমাদের বিক্রিয়ার হারের একক কি হইতেছে? মোল পার লিটার পার সেকেন্ড। অথবা অন্যভাবে বলা যায় যে প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়া সম্পাদিত হয় তাকেই বলা হয় বিক্রিয়ার হার। কতটুকু প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটাকে কি বলা যায়? বিক্রিয়ার হার। এখন দেখো, এই যে আমাদের যে বিক্রিয়ক আছে, এই বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা, আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কমে এবং উৎপাদের ঘনমাত্রা আলটিমেটলি কি হয়? উৎপাদের ঘনমাত্রা বাড়ে। বিক্রিয়কের ঘনমাত্রা কমে এবং উৎপাদের ঘনমাত্রা কি হয়? বাড়ে। এখন বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমে আর উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ে, দাঁড়াও তো এটাকে একটু লক করে ফেলি। এখন খেয়াল করো, তাহলে আমরা যখন হার লিখবো, আর আর সমান আমরা এখানে একটু এইভাবে লিখবো, মাইনাস ডেল এ। মানে এর যে ঘনমাত্রা পরিবর্তন আছে সেটার সামনে কি দিব? মাইনাস দিব, কারণ এ এমটি কি মাইনাস। নিচে দিব ডেল টি। এটা সমান লিখবো ডেল বি, মানে বি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ডেল টি। উৎপাদে আমরা মাইনাস দিব না, বিক্রিয়কে কি দিব? মাইনাস দিব, কারণ বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ঋণাত্মক। এবং এটার সাথে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো ভাই বলো তো? এখানে মাথায় রাখবা, খেয়াল করো, যে এ থেকে যদি বি বি উৎপন্ন হয়, মানে সামনে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ থাকে, ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করার সময় ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে বিক্রিয়ার হার কি হবে? আর ইজ ইকুয়ালস টু মাইনাস তো হবেই বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে 1/a, এ দিয়ে ভাগ করে দিছি। এখানে কত? ডেল এ, মানে এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল টি সমান আমরা লিখবো 1/b ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল। আচ্ছা, হ্যাঁ, আমার বলতেছে ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, শিরিনা বেগম, সে ভালো আছে। তো এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, এই যে এই কোশ্চেনটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, এবং ওইখানে কার একটা অপশন ছিল? এই যে এটা। তো এই গেল আমাদের কি? আমাদের গেল গ্রিন কেমিস্ট্রি, আমাদের গেল বিক্রিয়া, আমাদের গেল বিক্রিয়ার হার। তো আমরা এখন একটু সামনের দিকে আগাই, একটু সামনের দিকে যদি আমরা প্রসিড করি, দেখো খেয়াল করো যে এখানে যদি দেখো যে বিক্রিয়ার হারের একক কোনটি, একটু আগে আমরা বের করলাম। বিক্রিয়ার হারের একক কোনটা ভাই বলতো? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এর পরের কোশ্চেনে যদি আসো, যে এ থেকে বি বি উৎপন্ন হইতেছে, বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? এই যে আমরা অপশন বি একটু আগে দাগায় আসলাম, যে আমরা কি করব? বিক্রিয়কের ক্ষেত্রে সামনে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করে দিব, এই যে এ দিয়ে ভাগ করে দিব, এবং সেই সাথে আমরা একটা মাইনাস দিব এবং ডিএ বাই ডিটি। একটু একটা জিনিস মাথায় রাখবা, যে ডেল বা ডি, এই ডি ব্যবহার করা হয় ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, ডেল ব্যবহার করা হয় তুলনামূলক একটু এই ডি এর চেয়ে বড় পরিবর্তনের ক্ষেত্রে। এই ডেল ডি দুইটা দিয়ে আসলে মোটামুটি আমাদের
পরিবর্তনটাই বোঝায়। তারপরে বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করো যে a প্লাস 2b এখান থেকে d উৎপন্ন হইতেছে, বলছে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে রেট ইজ ইকুয়ালস টু k a এর ঘনমাত্রা ইনটু b এর ঘনমাত্রা। এখন বলছে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার হার বৃদ্ধি পাবে কত গুণ। খেয়াল করো তো, এই যে এখানে ধরো এর ঘনমাত্রা ছিল আগে 1, এখন কত হয়ে গেছে 2, কারণ এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এটাও 1 ছিল, এটা হয়ে গেছে 2, তাহলে 2 আর 2 কত 4। তার মানে যদি দুইজনের ঘনমাত্রা দ্বিগুণ করো তাহলে কি হবে, বিক্রিয়ার হার কয় গুণ হয়ে যাবে, দুইজনের ঘনমাত্রা গুণ করলে বিক্রিয়ার হার হয়ে যাবে 4 গুণ। জাস্ট খালি ওখানে 2 2 বসায় দেখবা, তাহলে তুমি খুব সুন্দর করে অ্যান্সারটা মিলাই ফেলতে পারবা। হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে বি। এরপরে আবার সিমিলার জিনিস, যে এই বিক্রিয়াটি তাৎক্ষণিক গতির জন্য কোন রাশিমালাটি সঠিক চিহ্নিত করো। তো এখানে দেখো যে আমরা যখনই দেখবো বিক্রিয়ক অর্থাৎ এ বা বি আছে, এরা তো বিক্রিয়ক, তাহলে সামনে কি হবে মাইনাস। দেখো এর সামনে প্লাস আছে, এটা হবে না। এ এর সামনে মাইনাস আছে কিন্তু সামনে কি আছে 2 আছে, সেটা দিয়ে ভাগ নাই। এই যে এখানে ডি, ডি কি উৎপাদ, তার মানে ডি এর সামনে কখনো মাইনাস হবে না, প্লাস হবে, এবং 2 দিয়ে ভাগ আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি। কারণ আমরা জানি উৎপাদের আগে কখনো কি হয় না, মাইনাস হয় না, এবং সামনে যে সংখ্যাটা থাকে, এই যে দেখো ডি এর সামনে 2 আছে, এই জন্য 2 দিয়ে ভাগ, তার মানে হাফ ডিডি ডিটি। সিম্পল, বুঝতে পারছো আশা করি। এরপর দেখো যে গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়। এখন কথা হইতেছে এই গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি তোমাকে বলছে যে কি করবা, এটার মেইন পয়েন্টটা পড়ে ফেলবা। তো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আসলে প্রয়োগ, মানে এটার প্রয়োগটা এই কারণে যে যেন আমরা যে কেমিক্যাল, মানে কেমিক্যাল যে প্রোডাকশন গুলা থাকে, যেমন ধরো তোমার এই গার্মেন্টস হইতে পারে, অথবা অন্য আর বিভিন্ন জায়গায় যেসব প্রোডাকশন আমাদের কেমিক্যালস লাগে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে আমরা যাতে কি করি, অথবা আমাদের ল্যাবরেটরিতেও আমরা যাতে মোর সেফ জিনিসপত্র ব্যবহার করি, পরিবেশে যাতে সবচেয়ে কম ক্ষতি হয়, এর সাথে কানেক্টেড যারা আছে তাদের হেলথ ইস্যু যাতে না থাকে, বুঝতে পারছো, দুর্ঘটনা যাতে ঠিকঠাক ভাবে মেনটেন হয়, এইসব ব্যাপারগুলা গ্রিন কেমিস্ট্রি দেখে। এখন দেখো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে কোনটি সঠিক নয়, অ্যান্সার হবে কোনটা, কম কাঁচামালের ব্যবহার। তোমাকে 12টা পয়েন্ট একটু ক্লিয়ার করে পড়ে ফেলতে হবে। কম কাঁচামালের ব্যবহার কেন বলো তো ভাই, কম কাঁচামালের ব্যবহার এই জন্য এটা সঠিক নয় কারণ তুমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে কখনোই কাঁচামাল কম ব্যবহার করবা না। এটা তোমাকে যতই কিছু বলা হোক, তোমার এখানে লাভ লসের হিসাব যখন ব্যবসার ক্ষেত্রে আসবা, তখন কাঁচামাল কম কেউ ব্যবহার করবে না। দেখো রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে, রাসায়নিক বিক্রিয়ার হার নির্ভর করে আমাদের এখানে ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা রাশির উপর স্পেশালি ডিপেন্ডেন্ট। তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, এরপর যদি আসো যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক নয় কোনটি। একটু আগে বলতেছিলাম তাপমাত্রা, চাপ, সেই সাথে আর একটা টার্ম ছিল ঘনমাত্রা, এবং আরেকটা জিনিস অ্যাড করে নাও, সেটা হচ্ছে প্রভাবক। প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়। কি যোগ করলে, প্রভাবক যোগ করলে বিক্রিয়ার হারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়। তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু কষ্ট করে জানাই দাও। হ্যাঁ, আমানুল্লাহ সি, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে সরি, প্রভাব বিস্তারকারী নিয়ামক নয় কোনটি। নয় বলছে, আমরা প্রভাব পর্যন্ত দাগায় রাখছি, তাহলে এই তিনটা নিয়ামক, তাহলে নিয়ামক নয় কোনটি, বিক্রিয়কের আকৃতি। কোনটি নিয়ামক নয়, বিক্রিয়কের আকৃতি। দেখা একটি বিক্রিয়ার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এই বিক্রিয়ার হার পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো প্রশ্ন কি করছে, যে একটা বিক্রিয়ার তাপমাত্রা, আচ্ছা দেখি কার কি বলতেছে, তাপমাত্রা কত গুণ বৃদ্ধি করবে, কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে, 20 ডিগ্রি সেলসিয়াস। যদি 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে তাহলে এখানে হার ধ্রুবকের মান বা বিক্রিয়ার হারের মান কি হবে। খেয়াল করো তো, আমরা জানি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে, কত ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে, দেখি একটু রেসপন্স গুলা, রেসপন্স রেট খুবই লো, রেসপন্স রেট যথেষ্ট পরিমাণ লো, বুঝতে পারছো, রেসপন্স রেট মারাত্মক রকম লো। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু আমাদের টেলিগ্রামে ক্লাস লিঙ্কটা দিয়ে ভুলে গেছি, কোথায় গেল, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম আমরা,
যে 10 ডিগ্রি সেলসিয়াস টেলিগ্রামে দেওয়া হয়ে গেছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে এটা বাড়ালে হার ধ্রুবক দ্বিগুণ হয়। কত গুণ? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে হার ধ্রুবক কত গুণ হয়? দ্বিগুণ হয়। তাহলে 20 ডিগ্রি বাড়াইছে, তাহলে কত গুণ হবে? সিম্পলি 4 গুণ হবে। কত গুণ? 4 গুণ। তারপরে খেয়াল করো, প্রতি একক সময়ে কোন রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয়, একটু আগে আমি যখন বিক্রিয়ার হারের সংজ্ঞা পড়াইলাম তখন বলে রাখছি যে প্রতি একক সময়ে যতটুকু বিক্রিয়া সম্পন্ন হয় এটাকে কি বলা হয়? বিক্রিয়ার হার বলা হয়। কোন বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি নির্ণয় মূলত কোনটি সহায়ক হবে? সক্রিয়ণ শক্তি নির্ণয়ে কোনটি সহায়ক হবে এটা আমি তোমাকে একটু দেখাই। যে আমরা সক্রিয়ণ শক্তি সংক্রান্ত একটা সমীকরণ জানি, K = -EA/R × 1/T, এখানে ln দাঁড়াও 1/T কোথায় গেল? 1/T প্লাস ln A। এখন দেখো এই ইয়ে হচ্ছে সক্রিয়ণ শক্তি, এই ইয়ে কি? সক্রিয়ণ শক্তি। কি শক্তি? সক্রিয়ণ শক্তি বা এনার্জি অফ অ্যাক্টিভেশন। আর এই যে এখানে দেখো এই সক্রিয়ণ শক্তির এখানে সম্পর্ক আছে কার সাথে? তাপমাত্রার সাথে। কার সাথে? তাপমাত্রার সাথে। তার মানে সক্রিয়ণ শক্তি নির্ণয় আমার কোনটা হেল্প করে? তাপমাত্রা হেল্প করবে, কারণ এই ইকুয়েশন আমার কি আছে? তাপমাত্রা আছে। আর কেউ তুমি আর এর কথা বললো না। আর এর কথা কেন বলবো না? কারণ আর তো একটা ধ্রুবক মান, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক। কানিস ফাতেমা স্বর্ণা, অ্যান্সার কত? স্বর্ণা কোনটার অ্যান্সার বলতেছো? ক্লিয়ার। এখন সামনের দিকে যদি আমরা আগাই, যে সক্রিয়ণ শক্তির মান কম হলে মনে রাখবা আর সমানুপাতিক 1/EA, মানে কি? সক্রিয়ণ শক্তি বাড়লে হার কমে, আর সক্রিয়ণ শক্তি কমলে হার বাড়ে। এখন খেয়াল করো যে সক্রিয়ণ শক্তির মান কম হলে বিক্রিয়াটির গতি কি হয়? সক্রিয়ণ শক্তি যখন কম হবে তখন বিক্রিয়াটির গতি বৃদ্ধি পাবে। সহজ হিসাব, সক্রিয়ণ শক্তি কম হলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। দেখো কোন বিক্রিয়ায় বেগ ধ্রুবক, এই বেগ ধ্রুবকের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে হার ধ্রুবক। কি ধ্রুবক? বেগ ধ্রুবকের আরেকটা নাম হচ্ছে হার ধ্রুবক। ও সক্রিয়ণ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটা? এই যে এখানে অ্যান্সারটা হবে সি, এবং ই এর সাথে এখানে ছোট্ট একটা এ থাকবে। K = A(e⁻⁻RT)। এখানে কে হচ্ছে হার ধ্রুবক এবং ই হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে এই সমীকরণ কি করে? হার ধ্রুবক এবং সক্রিয়ণ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে। সিজুকা, সক্রিয়ণ শক্তি এটা ভাইয়া। হ্যাঁ আমানুল্লাহ। হ্যাঁ কানিস ফাতেমা স্বর্ণা, কি বললো তুমি? কোনটা রিপিট করতে হবে? কোনটা রিপিটেশনের প্রয়োজন আছে কিনা? রিপিটেশনের প্রয়োজন থাকলে একটু ভাইকে জানাই ফেলো ইনস্ট্যান্ট। কোনটা বি হবে বলো তো ভাই? কানিস ফাতেমা স্বর্ণা, স্বর্ণা বি কোনটা বলতেছো ভাই? হ্যাঁ সি, বি হবে না, এখানে এটার অ্যান্সার হবে সি। আচ্ছা এরপরে যদি আসে, এরপরে আসো প্রভাবক। প্রভাবক খুব সুন্দর করে আমরা পড়তে পারি। তোমরা যখন একটু এই ছোটবেলায় হয়তোবা বাংলা সিনেমা দেখছো, যদিও সিনেমা দেখা ভালো কাজ না, বাংলা সিনেমা যারা দেখছো তাদের মনে থাকার কথা যে সিনেমার শেষাংশে তখন কি হয়? একদম শেষের অংশে গিয়ে তখন দেখা যায় যে তোমার নায়ক প্রচুর মার খাচ্ছে, এই নায়ক মার খাইতে খাইতে হুট করে নায়িকা একটা চিৎকার দেয় এবং এই চিৎকারে পুরো সিনেমার সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। কারো কোনো কথা আছে আর?
না, আমানুল আমান সি বলতেছে। এখন এখানে দেখো নায়িকা অল্প একটু চিৎকার দেয়, অল্প চিৎকারে পুরো সিনটা চেঞ্জ হয়ে যায়। এই যে নায়িকা একটু ডাক দিলে এই ওঠো বা জাগো, এই ধরনের চিৎকার, এতে কি হয়ে গেল, পুরো সিনটা চেঞ্জ হয়ে গেল। এই যে অল্প একটু জিনিস পুরো সিনটাকে চেঞ্জ করে দিল, এই জিনিসটাই প্রভাবক। এখন দেখো প্রভাবক কি করে, প্রভাবক আমাদের সক্রিয়ণ শক্তি কমানোর মাধ্যমে বিক্রিয়ার হারটাকে বৃদ্ধি করে। এখানে এনজাইম হচ্ছে জৈব প্রভাবক, তার মানে জৈব প্রভাবক কারা, এনজাইম। আর এনজাইম হচ্ছে জটিল প্রোটিন অণু। এখানে আসতে পারে এনজাইম কোন ধরনের যৌগ, এনজাইম কি জটিল প্রোটিন অণু। আর এই প্রভাবক কি করে, নরমালি বিক্রিয়ার হার বাড়ায় অথবা কমায়। তো প্রভাবক হচ্ছে 4 প্রকার: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক, আবিষ্ট প্রভাবক। তো ধনাত্মক প্রভাবক মনে রাখবা, এরা হার বাড়ায়, কি করে, বিক্রিয়ার হার বাড়ায়। ঋণাত্মক প্রভাবক এরা হার কমায়। অটো, এই অটো গুলাকে বাইরের থেকে আর দিতে হয় না, এরাও হার বৃদ্ধি করে। অটো প্রভাবক গুলো এরা আসলে বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয়। আর সেই সাথে আবিষ্ট প্রভাবক, এই আবিষ্ট প্রভাবক হইতেছে অন্যরকম একটা চিজ। তোমাদের সার্কেলে কিছু বন্ধু বান্ধব আছে না, যখন তুমি বলবা যে দোস্ত চল ঘুরতে যাই, তখনও বলবে ও গেলে আমি যাব। এই যে ও যে আছে, যে ও গেলে যাবে, এই ওটা হইতেছে কি জানো, এই ওটা হইতেছে আবিষ্ট প্রভাবক, যার দ্বারা আবিষ্ট হয়ে তোমার ওই বন্ধুটা ঘুরতে যাবে তোমার সাথে। বুঝতে পারছো? এই যারা অন্যদের দ্বারা আবিষ্ট হয় তারা কি, যারা অন্যদের দ্বারা আবিষ্ট হয়, যাদের দ্বারা আবিষ্ট হয় তারা হইতেছে আবিষ্ট প্রভাবক। এখানে আমরা প্রভাবকের নামগুলো একটু মুখস্থ রাখবো, মুখস্থ রাখতে হবে। যেমন ধনাত্মক আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আয়রন, নিকেল, প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, কপার। তারপর ঋণাত্মক আছে গ্লিসারিন, H3PO4, ফসফরাস অ্যাসিড। অটো প্রভাবক আছে ম্যাঙ্গানিজ 2+, এটা আশিকের থেকে নরমালি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিয়েকশনে। আর আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। তো এইগুলো আমাদের প্রভাবক 4টা ক্যাটাগরি। এরপরে 2টা জিনিস আছে, যে প্রভাবক প্রমোটর আর প্রভাবক বিষ। এই 2টা আরো মারাত্মক, এই 2টা একদম জীবন ঘনিষ্ঠ। কিরকম জীবন ঘনিষ্ঠ বলতো, এই 2টা কিভাবে আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ চিন্তা করো। এটা হইতেছে কি জানো, প্রভাবক বিষ হচ্ছে তোমার পাশের বাসার আন্টি। প্রভাবক বিষ কি, পাশের বাসার আন্টি। বুঝতে পারছো? আর এটা পজিটিভ মানুষজন। শোনো, তোমার একটা মজার কথা বলি। আমাদের এই যে পাশের বাসার আন্টির যে কালচারটা, পাশের বাসার আন্টি যারা আমাদেরকে খোঁচায়, যারা আমাদেরকে বিভিন্ন রকম খোটা দেওয়ার চেষ্টা করে, এই পাশের বাসার আন্টিদের বিহেভিয়ার এরকম, তার নিজের ছেলে যদি খারাপ করে কখনো, তার ওটাতে তেমন খারাপ লাগে না, বুঝছো? কিন্তু অন্যের ছেলে যদি কখনো ভালো করে, তাহলে তার এতে মারাত্মক খারাপ লাগে। ম্যাক্সিমাম পাশের বাসার আন্টির বিহেভিয়ারটা এরকম, যে নিজের ছেলে খারাপ করলে যতটা খারাপ লাগবে, পাশের বাসার কারো ছেলে যদি খুব ভালো করে, তার ছেলের চেয়ে অনেক ভালো করে, তার চেয়ে বেশি খারাপ লাগবে তার। বুঝতে পারছো? মানে অন্যের ভালো সে দেখতে পারে না। এখন এখানে আর প্রভাবক প্রমোটর হইতেছে যে পজিটিভ মানুষজন, যারা তোমার এনার্জিকে আরো একটু বাড়াই দিবে, তোমাকে ইন্সপায়ারেশন দিবে। বুঝতে পারছো? যেমন আমরা তোমাকে ইন্সপায়ার করার চেষ্টা করি, তোমাকে, তুমি যাতে আর একটু আগায় যাও, এই জন্য যা যা করা লাগে আমাদের পক্ষ থেকে করা সম্ভব আমরা সেগুলো করার চেষ্টা করি। তো প্রভাবক প্রমোটর কি করে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে। আর প্রভাবক বিষ কি করবে, পাশের বাসার আন্টির মতো একদম ধরে চাপ দিয়ে দিবে, দিয়ে যাতে আর আগাইতে না পারে। তার মানে প্রভাবকের যে ক্ষমতা আছে সেটা নষ্ট করে দিবে। তো প্রমোটর হিসেবে আছে মলিবডেনাম, আর বিষ হিসেবে আছে আর্সেনিক অক্সাইড। এখানে দেখো এরপরে কোশ্চেন গুলা, যে বিক্রিয়ায় প্রভাবকের কাজ কি। বিক্রিয়ায় প্রভাবকের কাজ কি, সক্রিয়ণ শক্তি কমানো। একটু আগে বলছি যে প্রভাবক কি করে, সক্রিয়ণ শক্তির কমানোর মাধ্যমে বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে। ঠিক আছে? ও আচ্ছা, ওই এমসিকিউ এর নাম্বার দেওয়া নাই, তাই বোঝা যায় না যে কোনটার অ্যান্সার দিছি। হ্যাঁ, কানিস ফাতেমা স্বর্ণা ঠিক কথা বলছেন ভাইয়া, এটাই আসলে হয়। বুঝতে পারছো? আমাদের সোসাইটি মারাত্মক রকম টক্সিক টক্সিক, তো এই জিনিসগুলো আসলে ঘটে আমাদের চারপাশে। আমাদের চারপাশে একদম সিরিয়াসলি এই ব্যাপারগুলাই ঘটে। তো বিক্রিয়া প্রভাবকের কাজ কি, বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কমানো। তারপরে দেখো যে প্রভাবক ও বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় থাকে। দশা যদি ভিন্ন ভিন্ন হয় প্রভাবক আর বিক্রিয়ক, তাহলে এটাকে বলা হয় অসমসত্ব। আর যদি একই দশা হয়, কি দশা, একই দশা, তাহলে এটাকে বলা হয় সমসত্ব। যদি দুইটা ভিন্ন দশায় থাকে তাহলে এটাকে বলা হয় অসমসত্ব প্রভাবন।
এটা প্রভাবক না, এটা প্রভাবন হবে। অসমসত্ব প্রভাবন, আর যদি দুইটা একই অবস্থায় থাকে, প্রভাবক বিক্রিয়ক উৎপাদ সবাই যদি একই অবস্থায় থাকে, তাহলে ওটাকে বলা হয় সমসত্ব প্রভাবন। এরপরে আসো যে হাইড্রোজেন এবং অক্সিজেন সংশ্লেষণ বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে কোনটি, এটার অ্যান্সার হবে প্লাটিনাম। এই যে এমসিকিউ গুলা সলভ করাইতেছি, যেখানে বিভিন্ন প্রভাবক আসতেছে, এই প্রভাবক গুলা যেগুলা প্র্যাকটিস করাইতেছি এগুলো মুখস্থ করে ফেলবা, এবং খেয়াল করবা তোমার বইয়ের মধ্যে একটা প্রভাবকের চার্ট দেওয়া আছে, এই চার্টটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই চার্টটাও কি করতে হবে, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন সংশ্লেষণ বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে কোনটি, প্লাটিনাম। কোনটা কাজ করবে এখানে, প্লাটিনাম। খেয়াল করো যে কোনটি শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদনের প্রভাবক হিসেবে ব্যবহার করে, এখানে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। কে কে, জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড। এরপরে আসো হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে। অ্যামোনিয়া প্রস্তুতিতে মনে রাখবা সবসময় আয়রন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, আয়রন। এবং এখানে প্রভাবক প্রমোটর হিসেবে মলিবডেনাম ইউজ করা হয়। আয়রনের সাথে প্রমোটর হিসেবে কি ইউজ করা হয়, মলিবডেনাম। পটাশিয়াম ক্লোরেট হতে অক্সিজেন তৈরির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা কিন্তু ধনাত্মক প্রভাবক। কি প্রভাবক, ধনাত্মক প্রভাবক। এই প্রভাবক, এটার আরেকটা নাম আছে, প্রভাবকের আরেকটা নাম কি, অনুঘটক। কি ঘটক, অনুঘটক। প্রভাবকের আরেকটা নাম অনুঘটক। কোন ঘটক, অনুঘটক। ঘটক পাখি ভাই না কিন্তু, বুঝতে পারছো, অথবা তুফান ঘটক না, তুফান ঘটক না, এটা কোন ঘটক, অনুঘটক। তোমরা একটু অ্যান্সারটা জানাও এটার, আমি একটু পানি খেয়ে নেই। এটা কোন ঘটক ভাই, এটা হচ্ছে অনুঘটক। আচ্ছা এই পর্যন্ত একটু ক্লিয়ার কিনা ভাইকে জানাও তো দেখি। যারা ক্লাসে আছে এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাইকে জানাও। আমরা এরপরেই পরবর্তী কোশ্চেনে চলে যেতেছি। আচ্ছা হ্যাঁ, আমানুল্লাহ আমান বলতেছে এফি। হ্যাঁ, অ্যামোনিয়া উৎপাদনে ভাই এফি ব্যবহৃত হয়। কি উৎপাদনে এফি ব্যবহৃত হয়, অ্যামোনিয়া উৎপাদনে। একটু জানাও। হ্যাঁ, কোথায়, এ অ্যান্সার হবে এ। কানিস ফাতেমা স্বর্ণা আমানুল্লাহ আমান দুজনেই বলতেছে এ হবে। আচ্ছা আমরা দেখি এখানে কি হবে। কোনটি অনুঘটক বিষ নয়, খেয়াল করো, অনুঘটক বিষ নয়। তো অনুঘটক বিষের কথা যদি আমরা বলি তাহলে খেয়াল করো, এই যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আসবে, কারণ সে নিজেই কি, সে নিজে একটা অনুঘটক। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সে নিজেই কি একটা অনুঘটক, যে নিজে অনুঘটক সে আবার অনুঘটক বিষয় কেমনে, বুঝতে পারছো। এনজাইম সমূহ কোন শ্রেণীর যৌগ, বলছিলাম এনজাইম সমূহ হইতেছে জটিল প্রোটিন বা শুধু প্রোটিন। এনজাইম সমূহ হচ্ছে প্রোটিন। শুরুতে পড়েছি নিচে কোনটি অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করে, একটু আগে বললাম হিসেবে কাজ করে অ্যামোনিয়া উৎপাদনে। এখানে একটা অপশনে নাই। অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে মলিবডেনাম। কোনটা কাজ করে, মলিবডেনাম, এখানে কোনো অপশনই নেই। এরপর আসো সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে, এখানে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্লাটিনাম প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। কোন রাসায়নিক বিক্রিয়াটি অটো প্রভাবক হিসেবে কাজ করে, কোনটি রাসায়নিক বিক্রিয়া অটো প্রভাবক হিসেবে কাজ করে, আমরা দেখে আসছি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা ম্যাঙ্গানিজ 2+। ঋণাত্মক প্রভাবক কোনটি, এটা আমাদের মুখস্থ, এই যে আমাদের H3PO4 বা ফসফরাস অ্যাসিড। নিচের কোনটি এনজাইম, এনজাইম এর নামে শেষে কি থাকবে জানো, এনজাইমের নামে শেষে সবসময় দেখবা এজ আছে, বুঝছো, এজ। দেখো এখানে শুধুমাত্র একটাতে এই যে ডায়াস্টেজ এজ আছে। এনজাইমের নামে শেষে কি থাকবে ভাইয়া, এস থাকবে। এরপরে যে আমরা দুম করে ঢুকে যাবো কই, আমরা দুম করে ঢুকে যাবো আমাদের কেপিকেসির মাঝখানে। তো কেপিকেসিতে যাওয়ার আগে আমাদের প্রভাবক পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাই ফেলা। হ্যাঁ, কানিস ফাতেমা স্বর্ণা মলিবডেনাম, কি হবে, মলিবডেনাম। আচ্ছা আমাদের দুইটা টপিক শেষ হয়ে গেছে, দুইটা টপিক তোমাদের ক্লিয়ার কিনা একটু কষ্ট করে ভাইকে জানাই ফেলো।
কানিস ফাতেমা স্বর্ণা আমানুল্লাহ আমান যারা এই ক্লাসে আছে তারা একটু কষ্ট করে ভাইকে জানায় ফেলো যে টপিক দুটা ভাই ক্লিয়ার হয়ে গেছে কিনা, টপিক দুটা ক্লিয়ার কিনা। টপিক দুটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানায় ফেলে, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিক কেপিকেস এর মধ্যে চলে যাব। আচ্ছা তোমরা জানাইতে থাকো। হ্যাঁ ক্লিয়ার। নিচের কোন বিক্রিয়াটির কেপি আর কেসি সমান? মনে রাখবা ডেল এন সমান 0 হলে কত সমান 0? ডেল এন সমান 0 হলে কেপি সমান কেসি। ডেল এন মানে কি? ডেল এন হইতেছে n2 মাইনাস n1। n2 হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা। কার মোল সংখ্যা? উৎপাদের মোট মোল সংখ্যা। n2 কি ভাই? উৎপাদের মোট মোল সংখ্যা। এবং n1 বিক্রিয়কের কার ভাই? বিক্রিয়কের মোট মোল সংখ্যা। একটা উৎপাদের মোট মোল সংখ্যা আর একটা বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলে কেপি সমান কি হয়ে যাবে? কেসি। তো এখানে হিসাব করো, দেখো এই যে নাইট্রোজেন 3 আর 2 5, আর এখানে 2 মিলে নাই। এখানে 1 মোল আছে আর এখানে কত আছে? 2 মোল, মিলে নাই। এখানে 1 মোল 1 মোল 2 মোল, আর এখানে কত মোল আছে? 2 মোল। তাহলে অ্যান্সার হবে সি। বুঝতে পারছো? অ্যান্সার হবে কত? সি। আর যদি ডেল এন ইজ গ্রেটার দেন 0, ডেল এন যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি জানি? নরমালি আমরা সম্পর্ক জানি কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? কেপি ইজ গ্রেটার দেন কেসি। ডেল এন 0 এর চেয়ে বড় হলে কেপি ইজ গ্রেটার দেন কি? কেসি। ডেল এন যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে কেপি কার চেয়ে বড় হবে? কেসির চেয়ে বড় হবে। আর ডেল এন যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে কেপি ইজ লেস দেন কেসি। ডেল এন 0 এর চেয়ে ছোট হলে কেপি ইজ লেস দেন কেসি। এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়? একটু মনে রাখবে এই কোশ্চেনটা আসছে কোথা থেকে? লা শাতেলিয়ারের নীতি থেকে। কার নীতি? লা শাতেলিয়ার। তো লা শাতেলিয়ারে কি হয়? লা শাতেলিয়ারে যে ব্যাপারটা হয়, আচ্ছা হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা লা শাতেলিয়ারে যদি আমরা আসি, লা শাতেলিয়ারে খেয়াল করো কি হয় যে তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়। একটু মনে রাখবা, তোমরা অ্যান্সার জানাইতে থাকো আর আমরা ততক্ষণে এগুলার প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো আছে এগুলো জেনে রাখি। যে তাপমাত্রার ব্যাপারটা যদি আমরা তাপ উৎপাদিতে আসি, কিসে আসি? তাপ উৎপাদিতে। তাপ উৎপাদিতে সহজ কথা এইভাবে মনে রাখবা, তাপমাত্রা বাড়ালে, তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়ালে কই যাবে? পশ্চাতে যাবে। তাপমাত্রা বাড়ালে কই যাবে? পশ্চাতে। আর তাপমাত্রা কমালে কি কমাবো ভাই? তাপমাত্রা কমাবা। কি কমাবা? তাপমাত্রা কমাও। তাপমাত্রা কমালে যাবে সম্মুখে। তো সহজ কথা। তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়? এখন দেখো, বিক্রিয়ার হার কমে, সাম্য অবস্থা বামে যায়, বিক্রিয়ার হার বাড়ে, সক্রিয়ণ শক্তি ধ্রুব থাকে। সক্রিয়ণ শক্তি এটা সারা জীবনই ধ্রুব। ঠিক আছে? তাপমাত্রা বাড়াইলেও সক্রিয়ণ শক্তির মান যা হবে, তাপমাত্রা কমাইলেও সক্রিয়ণ শক্তির মান তাই হবে। তাহলে বিক্রিয়ার হার বাড়ে। এখন বিক্রিয়ার হার বাড়ে বলতে এটা সম্মুখ বিক্রিয়ার কথা বলতেছে। তো আমরা জানি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাতে যাবে, তার মানে সম্মুখ বিক্রিয়ার হার কি হবে? কমবে। বিক্রিয়ার হার বাড়ে বলছে, তার মানে কি হবে? বিক্রিয়ার হার বাড়বে না। বিক্রিয়ার হার কি হবে? আচ্ছা এরপরের অপশনগুলো আমরা একটু দেখি, একটু পরে দেখাই। সাম্য অবস্থা বামে যায়, বিক্রিয়ার হার কমে। এখন খেয়াল করো, সাম্য অবস্থা যদি বলি বামে যায়, হ্যাঁ বামের দিকে শিফট হবে, বিক্রিয়ার হার বাড়বে, বিক্রিয়ার হার কমবে। বিক্রিয়ার হার বাড়ে কমে, সাম্য অবস্থা বামে যায়, ঠিকই আছে। বিক্রিয়ার হার কমে, এটাও কারেক্ট। সাম্য অবস্থা বামে যায়, এটাও কারেক্ট। সক্রিয়ণ শক্তি ধ্রুব থাকে, এটাও কারেক্ট। তার মানে ভুল কোনটা? এটা। তারা এটাই জানতে চাইছে। ঠিক আছে, যে তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কোনটি কি নয়? সত্য নয়, তার মানে ভুল। এরপরে আসো পরবর্তী কোশ্চেনে। দেখো এটা একটা মজার কোশ্চেন, বুঝতে পারছো? এটা দেখার পরে আমি শিওর যে 99% ছেলে পেলে এটা ভুল অ্যান্সার দেখাবে। কেন দেখাবে? খেয়াল করো। বলছে এই একটা রিয়েকশন, এখানে দেখো ডেল এইচ দেওয়া আছে, বলছে চাপ বাড়াইলে কি ঘটবে। এখন চাপের ব্যাপারটা আমি আসতে থাকি, তোমরা ততক্ষণে কমেন্টে অ্যান্সারটা জানাও। একটু মনে রাখবা যে আমাদের ডেল এন সমান 0 হলে, ডেল এন মানে কি? দুই পাশে মোল সংখ্যা 0 হলে চাপের প্রভাব নেই। ডেল এন 0 হলে চাপের প্রভাব নেই, এটা হলো একটা কন্ডিশন। এরপরে মনে রাখবা চাপ বাড়ালে, কি বাড়ালে? চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম, মোল সংখ্যা কম সেদিকে যাবে, বিক্রিয়াটা সেদিকে
যাবে। আর সেই সাথে মনে রাখবা চাপ কমালে যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে যাবে। তো খেয়াল করো এই তিনটা কন্ডিশন। তো ডেলেন জিরো হলে চাপের প্রভাব নেই। এইখানে তুমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো তো এই যে আয়রনটা সলিড, মনে রাখবা যখনই কোনো সলিড আসবে এখানে অথবা লিকুইড আসবে ওইটাকে রিঅ্যাকশন থেকে বাদ দিয়ে দিবা। ওইটা বাদ দিয়ে তারপরে লাসাতে লেয়ার বা সাম্য অবস্থা চিন্তা করবা। তো এখানে আছে সলিড, এখানে এটা গ্যাস আছে, এটাও গ্যাস আছে, এটা সলিড। কঠিন অবস্থা থাকলে বাদ। দেখো তো এখানে আছে 4 মোল, এখানেও আছে 4 মোল। তোমাদের অনেকের মনে হইতে পারে যে এই পাশে কয় মোল আছে, 7 মোল, ওই পাশে আছে 5 মোল। ব্যাপারটা এরকম না। এই কঠিন অংশটুকু বাদ, এই কঠিন অংশটুকু বাদ। এই যে আমাদের এই 4 মোল সমান 4 মোল। দেখো এই পাশেও 4 মোল, এই পাশেও 4 মোল। তার মানে কি নাই, ডেলেন এর মান 0। তার মানে কি নাই, কোথায় গেল, ইকুইলিব্রিয়াম ইজ আনঅল্টারেটেড। এখানে সাম্য অবস্থার কোনো পরিবর্তন আসলে ঘটবে না। তো দেখো তো ভাই ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হয়ে গেছে কিনা এই পর্যন্ত, একটু কষ্ট করে। আচ্ছা হ্যাঁ শামসুল হক, তুমি কি গ্রুপে যুক্ত না? টেলিগ্রামে রুটিন দেওয়া আছে, আবার সেই সাথে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও রুটিনটা দেওয়া আছে। তোমার তো রুটিন পাওয়া যাওয়ার কথা, এরকম অসুবিধা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এখন থেকে জয়েন করো। আর তুমি চাইলে রিওয়াইন্ড করে একদম শেষের দিক থেকে আসতে পারবে, এই নিয়ে কোনো প্রকার অসুবিধা নাই। বুঝতে পারছো? এখন এরপরে দেখো যে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয় যে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয় যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। এটা হচ্ছে টেম্পারেচার অনলি। সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু আমাদের আচ্ছা হার ধ্রুবক সেও শুধুমাত্র তাপমাত্রার উপরেই নির্ভরশীল। দুইটাই তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন এই বিক্রিয়া কেপি আর কেসির মধ্যে সম্পর্ক, আমরা কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কি বলছি, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার কত, আরটি টু দি পাওয়ার ডেলেন। কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেলেন। এখানে দেখো ডেলেন সমান কত দাঁড়ায় এই বিক্রিয়ার জন্য, ডেলেন উৎপাদের মোল সংখ্যা কত 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা কত 3 আর 1 4, তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে ডেলেন সমান -2। ডেলেন কত -2, তাহলে কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার -2। সহজভাবে দেখো তো এখানে আছে কিনা, কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার -2। খুবই সহজ সাধারণ হিসাব। বিক্রিয়াটির এটা মেইনলি হবে কেসি এর মান। যখনই কোনো বিক্রিয়ার কেসি এর মান বলবে উপরে করবা কি, পাওয়ার সহ বিক্রিয়ক গুলা উৎপাদ গুলা দিয়ে দিবা। উপরে কাদের দিবা, পাওয়ার সহ উৎপাদ গুলা, এবং নিচে পাওয়ার সহ বিক্রিয়ক গুলা। তো উৎপাদ কে আছে দেখো, সি আছে, লিখলাম সি। সি এর সামনে 1 আছে, 1 পাওয়ার হিসেবে দিলেও যা, না দিলেও তাই। ডি আছে, ডি এর উপরে পাওয়ার দিয়ে দিলাম 2। আর এখানে কি আছে, বি আছে, বি এর সামনে কি আছে 3, এই জন্য কিউব, আর সেই সাথে এ আছে। দেখো এই জিনিসটা যেখানটায় আছে সেটাই অ্যান্সার। তাহলে উপরে কি আছে, সি ডি স্কোয়ার, নিচে এ বি কিউব, এই সি ডি স্কোয়ার এ বি কিউব। সিম্পল। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমাদের বি। তারপর যদি আসো এ বি টু প্লাস 0.5 বি টু থেকে এ, আচ্ছা কি করছে এটা, এটা এ বি টু হবে না, এটা হবে এ টু। বুঝতে পারছো, এ টু প্লাস 0.5 বি টু, এখান থেকে এ বি টু হয়েছে। যদি ডেল ঋণাত্মক হয় তবে কি হয়, আমাদের বিক্রিয়াটির কেপি এর একক কি, এ পড়ছে এটা কি এখানে, এ বি টু ইকুয়েশনটাই তো একদম মানে দুম করে খাইয়া দিছে। এ টু প্লাস 0.5 বি টু, এখান থেকে উৎপন্ন হয়েছে এ বি টু। এ বি টু কেমনে উৎপন্ন হয়, এ টু বি উৎপন্ন হয়। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে, বিক্রিয়াটিতে কেপি এর একক কি। তো আমরা যদি এইটাকে একদম ঠিকঠাক ইকুয়েশন ধরে নিই, তাহলে এই পাশে আছে কত দেখো তো, 1.5 মোল, এই পাশে আছে 1 মোল। তো 1 থেকে 1.5 মাইনাস করলে কত হয়, থাকে 0.5। 1 থেকে 1.5 মাইনাস করলে থাকে 0.5। তো 0.5 থাকলে তাহলে আমাদের কি হবে বলো তো, কিসের একক চাইছে, কেপি এর একক। মনে রাখবা কেপি এর একক সমান, কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন।
অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কি ডেল এন। এখানে দেখো 1 থেকে 1.5 বিয়োগ করলে তাহলে কত থাকে 0.5, 0.5 মানে কি হাফ, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এটা। এবং কেসি এর একক যদি বলো, কেসি এর একক সবসময় হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন অথবা মোল পার ডেসিমিটার কিউব টু দি পাওয়ার ডেল এন। মনে রাখবা ডেসিমিটার কিউব, এই যে ডিএম পার ডেসিমিটার কিউব আর পার লিটার দুইটা একই জিনিস, দুইটার মান একদম সমান, যেটাই লিটার সেটাই ডেসিমিটার কিউব। তারপর দেখো যে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যবহার করে আমাদের কাদের সমীকরণ বলছে, কার সমীকরণ? ভ্যান হোফের সমীকরণ। আচ্ছা কানিস ফাতেমা সোনা কোনটা আজকে জানলা ভাই বলো তো? কানিস ফাতেমা সোনা তুমি বলতেছিলে যে এটা আজকে জানলাম, কোন জিনিসটা আজকে জানলা বলো? একটু বলে ফেলো তো ভাইকে যে কোন জিনিসটা আজকে জানছো, দেখি। অ্যান্সার ডি। আমান বলতেছে ডি, স্বর্ণ বলতেছে ডি, কিন্তু একটু আগে কে জানে সি বললো। আচ্ছা এখন দেখো আমরা জানি এখানে সাম্যাঙ্কের উপর ভ্যান হোফের সমীকরণ, ভ্যান হোফের সমীকরণ হচ্ছে log kp is equals to minus del h by 2.303 r into 1 by t plus ধ্রুবক। এখানে দেখো log kp is equals to minus del h divided by 2.303 r into 1 by t, তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে এ, মাইনাস ডেল এইচ, এখানে মাইনাসটা থাকবে, বুঝতে পারছো? এটা হবে আমাদের ভ্যান হোফের সমীকরণ। এরপরে দেখো এ প্লাস বি, এখান থেকে যদি সি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়ার হার ধ্রুবক সাম্য ধ্রুবক যদি হয় কে, এবং সি থেকে যদি আবার এ বি উৎপন্ন হয়, মানে এ থেকে এ আর বি মিলায় সি উৎপন্ন হয়েছে এবং সি থেকে পরে আবার এ আর বি হয়েছে, মানে বিক্রিয়াটা কি হয়ে গেছে? উল্টায় গেছে। এখানে বলছে সাম্য প্রেরক না, এটা সাম্য ধ্রুবক কে ওয়ান হলে, তাহলে একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে আর একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে কে ওয়ান, ওটারই উল্টা বিক্রিয়া, বুঝতে পারছো? এ আর বি মিলায় সি উৎপন্ন হয়ে গেছে এখানে, আর সি থেকে আবার উল্টা এ বি হয়েছে, এটার সাম্য ধ্রুবক হচ্ছে কে, ওটা হচ্ছে কে ওয়ান। মনে রাখবা সবসময় যে বিক্রিয়া উল্টালে সাম্য ধ্রুবক উল্টে যায়। কি উল্টালে? বিক্রিয়া উল্টালে সাম্য ধ্রুবক উল্টে যায়। কি উল্টালে সাম্য ধ্রুবক উল্টে যায়? বিক্রিয়া উল্টালে সাম্য ধ্রুবক উল্টে যায়। তাহলে একটা সাম্য ধ্রুবক যদি হয় কে আর একটা যদি হয় কে ওয়ান, কে আর কে ওয়ান উল্টে যাবে, তার মানে কি হবে? কে ওয়ান ইজ ইকুয়ালস টু 1 বাই কে, কে ওয়ান সমান কত? 1 বাই কে, একটা আরেকটার একদম বিপরীত রাশি হয়ে যাবে। কোন বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান হলে কে সি এর একক, মোল সংখ্যা সমান হলে কে সি এর একক কি বলছি? মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। এখন বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান মানে কি? ডেল এন সমান 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত? 1, তার মানে এখানে কোনো একক থাকে না, এখানে কি থাকে না? কোনো একক থাকে না। এরপরে যদি আসো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের মাত্রা, আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাতে যায়, তো পশ্চাতে যাওয়া মানে কি? উৎপাদের মাত্রা হ্রাস পায়। পশ্চাতে যাওয়া মানে কি? উৎপাদের মাত্রা, পশ্চাতে যাওয়া মানে উৎপাদের মাত্রা এখানে আমাদের হ্রাস পায়। দেখেন এখানে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি ও কেসির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? এখানে খেয়াল করো যে আমরা কি বলছি? ডেল এন যখন 0 তখন কেপি সমান কেসি, ডেল এন যখন গ্রেটার দেন মানে লেস দেন 0 তখন কি? কেসি গ্রেটার দেন কেপি। আর ডেল এন যখন এখানে করছে কি? এই দুইটা সেম দিচ্ছে, দেখো এই দুইটা অপশনের মধ্যে কোনো পার্থক্য নাই এবং এটাও তো কারেক্ট, তার মানে সবগুলাই কারেক্ট। এ আর বি তো সেম অপশন, সিও কারেক্ট, তার মানে সবগুলাই কারেক্ট। অ্যান্সার হবে অল। অ্যান্সার কি হবে? অ্যান্সার অল হবে। সলিড থাকলে যে বাদ যায় বিক্রিয়া থেকে, আচ্ছা এটা হ্যাঁ
সলিড থাকলে ভাই সবসময় কি হয়, সলিড থাকলে সবসময় বাদ চলে যায়। নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়ায় চাপের প্রভাব নেই? চাপের প্রভাব থাকবে না কখন? যখন মোল সংখ্যা আমাদের পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন দেখো এই যে এখানে এই যে এটা সলিড, সলিডটা বাদ, এটা সলিড, সলিডটা বাদ, তাহলে এখানে দেখো 3 অণু গ্যাস, এখানেও 3 অণু গ্যাস, তার মানে এখানে ডেল এন সমান কত, ডেল এন ইজ ইকুয়ালস টু 0, তার মানে এটাতে কোনো চাপের প্রভাব নেই। ডেল এন সমান 0 হলে কোনো চাপের প্রভাব এখানে কি হয় না, থাকে না। ডেল এন সমান 0 হলে কোনো চাপের প্রভাব থাকে না। আচ্ছা, এরপর যদি আমরা সামনের দিকে আগাই, কোন বিক্রিয়ার কেসিয়ার একক পার মোল লিটার? পার মোল লিটার হলে কি হবে, ডেল এন ইজ ইকুয়ালস টু -1। তো ডেল এন -1 দেখো তো কই, এই যে এখানটায় খেয়াল করো, এটা 2 মোল আর এরা দুইজনে মিলে কত, 3 মোল। এই 2 আর একে 3, তার মানে 2 থেকে 3 মাইনাস করলে কত হয়, -1, তার মানে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, সাম্য অবস্থায় N2O4 এই বিক্রিয়ার উপর চাপ প্রয়োগ করলে, কোন বিক্রিয়া, এই বিক্রিয়ার উপর যদি আমরা চাপ প্রয়োগ করি, খেয়াল করে আমি বলছি যে চাপ বাড়াইলে বা চাপ প্রয়োগ করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে। তো চাপ বাড়াইলে দেখো তো এখানে 2 মোল, এখানে 1 মোল, চাপ বাড়াইলে বিক্রিয়া কোন দিকে যাবে, পশ্চাতে যাবে। কই যাবে, বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে। আমরা বলছি চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে। দেখো বিক্রিয়ায় NH3 এর উৎপাদন কমাবে কোনটি, এখানে খেয়াল করো ডেলএইচ দেওয়া আছে, মানে ডেলএইচ নেগেটিভ মানে কি, এটা তাপোৎপাদী বিক্রিয়া। তো NH3 এর উৎপাদন মানে কি, NH3 এর উৎপাদন কমা মানে কি, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। বিক্রিয়া পশ্চাৎ দিকে গেলে তো NH3 এর উৎপাদন কমবে। তো পশ্চাৎ দিকে যাওয়ার অর্থ হইতেছে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন দেখবা বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। কেন পশ্চাতে যাবে, কারণ এটা একটা কি বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, এবং তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কই যায়, তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পশ্চাতে যায়। তাহলে এখানে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাতে যাবে, তার মানে NH3 এর উৎপাদন কমে যাবে। এরপর খেয়াল করো সাম্য অবস্থার সমীকরণের কিসের মান, কেসি এর মান, কিসের মান, কেসি এর মান। খেয়াল করো তো কেসি মানে কি, আমরা জানি কেসি মানে উপরে থাকবে উৎপাদ গুলা, নিচে থাকবে বিক্রিয়ক গুলা। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, সেই সাথে আছে অক্সিজেন, আর নিচে থাকবে কার্বন। কোয়াইট ইম্পসিবল, এই কার্বন আর নিচে থাকবে না। কেন থাকবে না বলো, কারণ কার্বন হচ্ছে সলিড, সলিড হওয়া মানে আমাদের সাম্য ধ্রুবক থেকে সে বাদ চলে যাবে, আমাদের হিসাব থেকে সলিড গুলো একদম বাদ। তার মানে কেসি সমান কি হবে, এখানে হবে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা আর অক্সিজেনের ঘনমাত্রা, এই দুইটা গুণ। তাহলে কেসি সমান কি হবে, কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা আর অক্সিজেনের ঘনমাত্রা। কি করছে এখানে, কার্বন ডাই অক্সাইড কার্বন, এখানে এই যে এটা হবে না, এই অবলিকটা হবে না। কেসি সমান কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ইনটু কার্বনের, ও আচ্ছা সরি ইনানিল্লাহ, আমি তো উল্টা লিখছি। এই অক্সিজেন এখানে লিখছি কেন, অক্সিজেন তো আমাদের বিক্রিয়কে আছে, অক্সিজেন কোথায় আছে, বিক্রিয়কে আছে, এটাকে এখানে লিখছি কেন। তাহলে এখানে কি হবে, কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ডিভাইডেড বাই অক্সিজেনের ঘনমাত্রা, আমি খেয়ালই করি নাই, বুঝতে পারছো। এটা তো উৎপাদে, তাহলে উপরে, আর এটা তো বিক্রিয়কে, তাহলে নিচে। তাহলে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ডিভাইডেড বাই অক্সিজেনের ঘনমাত্রা, কোনটা হবে, অ্যান্সার হবে বি। আন্তরিকভাবে দুঃখিত ঘটনার জন্য। তাপ হারি বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপ প্রয়োগ করলে কোনটা ঘটে, তাপ হারিতে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। খুব সহজ কথা, এর আগে পরে আসছি। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী, এটা মনে হতে পারে ভাই আপনি তো ইয়ে দিয়ে দিলেন, এই যে রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন থেকে কোশ্চেন দিয়ে দিলেন, এটা তো শর্টের বাইরে, এটা তো উচিত হয় নাই। ভাই খেয়াল করো তুমি এখানে যে এটা শর্টের বাইরে না। সহজভাবে দেখো তো, যে আমরা যখন এই যে এখানে লিকুইড সলিড দেওয়া আছে, মানে কোনো একটা জিনিসকে যদি তুমি গ্যাস থেকে কঠিন থেকে তরল বানাও তাহলে হিট দেওয়া লাগবে, মানে তাপ শোষণ করবে। তরল থেকে বাষ্প বানালে তাপ শোষণ করবে। এখন উল্টা আসো, বাষ্প থেকে তরল বানালে কি হবে, তাপ ছাড়বে, তার মানে তাপ উৎপন্ন হবে। আবার তরল থেকে যদি তুমি কঠিন বানাও তাহলেও তাপ ছাড়বে। তাহলে এখানে দেখো যে তাপ উৎপাদী, তার মানে দেখো এই যে বাষ্প থেকে তরল বানাইছো, বাষ্প থেকে তরল বানাইলে কি হবে, তাপ ছেড়ে সে তরল হবে, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী। তারপরে দেখো যে ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেসি, বুঝছো, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক জানতে চাইছে।
এখন খেয়াল করো, এই যে ক্যালসিয়াম অক্সাইড এটাও সলিড, ক্যালসিয়াম কার্বনেট এটাও সলিড, এখানে থাকবে শুধু কে? কার্বন ডাই অক্সাইড। তার মানে কেসি সমান, যেহেতু এটা উৎপাদে আছে তাহলে উপরেই থাকবে। কেসি সমান কার ঘনমাত্রা? কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা। সহজ জিনিস। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই সাম্য ধ্রুবক কেসি সমান শুধু কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা। আমরা বলছি শুধুমাত্র গ্যাস কাউন্ট হবে। আমরা পিএইচ এর দিকে চলে আসছি। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। এখানে একটু আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব। দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট ইয়ে করে রাখছে। কানিজ ফাতেমা স্বর্ণা একটা ছোট্ট রিপ্লাই দিতে হলো, খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে একটা মেসেজ আসছে, তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, কানিজ ফাতেমা স্বর্ণা বি, আমানুল্লাহ আমান বি, কানিজ ফাতেমা স্বর্ণা। আচ্ছা হ্যাঁ, কানিজ ফাতেমা স্বর্ণা আগের অ্যান্সার গুলা ভালোভাবে দিছে। আচ্ছা হ্যাঁ, সি, এটার অ্যান্সার সি। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে কিনা ভাই? এই পিএইচ এর আগ পর্যন্ত, পিএইচ এর আগ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো। পিএইচ এর আগ পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন যখন ক্লিয়ার তাহলে আমরা সামনের দিকে আগাই পিএইচটা নিয়ে। এখন কথা হলো এই যে এই পিএইচ এর আমাদের এই লগের মানগুলো একটু তুলে ফেলো। লগের মানগুলা একটু তুলে ফেলো খুব সুন্দর করে। এই লগের যে মানগুলো দিচ্ছে খাতার মধ্যে তুলে ফেলো। তো এখানে কয়েকটা ফর্মুলা মনে রাখবা, যে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, আর পি ওএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। বুঝতে পারছো? সেই সাথে আমরা যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলি এইচ প্লাস সমান 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, আর ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা যদি বলি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস পি ওএইচ। এই দুইটা গেল। এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস এখানে শিখে ফেলবো, যে আচ্ছা ওইটা মৌখিক ভাবে পড়াই, ওইটা এখানে না লিখি, ফর্মালি না লিখি, মৌখিক ভাবে পড়াই। তো এইটুকু আশা করি তোলা হয়ে গেছে। লগের মানগুলো যদি তোমার তোলা হয়ে যায় তাহলে আমরা পিএইচ এর দিকে আস্তে আস্তে আগাবো। তো খেয়াল করো যে এখানে প্রথম কোশ্চেনটা কি আছে, যে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড। কত মোলার? 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড। তো মনে রাখবা যদি হাইড্রোজেন একটা থাকে তাহলে আমাদের কোনো প্যারা নাই। দশমিকের পরে দেখা তো কয় ঘর আছে ভাই? 0.1 এর পরে এক ঘর আছে না? এখানে মনে রাখবা 0.1 এর পরে যদি এক ঘর থাকে এবং এখানে যদি লাস্ট ডিজিটটা কত থাকে 1, তাহলে এটা পিএইচ হবে 1। দশমিকের পরে যে কেউ ঘর থাকবে ওটাই হবে তার পিএইচ। ব্যাপারটা আরেকটু যদি বলি, খেয়াল করো, আমি যদি আরো কয়েকটা অপশন বলি, দেখো যে 0.001 মোলার HCl। দেখো তো দশমিকের পরে কয় ঘর? 1 2 3, 3 ঘর। আর এখানে শেষ ডিজিটটা কত? 1, তাহলে এটার পিএইচ হবে কত? 3। এখন তুমি তো বলবা ভাই খুব তো মাতাব্বরি করলেন, দশমিকের পরে যদি আমাদের দশমিকের পরে যে ডিজিট গুলো আছে লাস্ট ডিজিট যদি 1 না হয়, ধরো লাস্ট ডিজিট কত ধরবা তুমি বলো? শেষ ডিজিট ধরো 0.002 মোলার HCl। তাহলে কি করবা জানো? এই দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। এটার জন্য পিএইচ সমান লিখবা 3, এবং শেষ ডিজিট একের পরিবর্তে কত আছে? 2, তাহলে এটা লগটা মাইনাস করে দিবা, লগ 2। যে কয়টা ঘর আছে ওই কয়টা ঘর সামনে লিখবা, 3 ঘর আছে লিখলা, এরপরে শেষের যে সংখ্যাটা আছে তার লগটা মাইনাস করে দিবা, 3 মাইনাস লগ 2, 3 মাইনাস লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে এটার অ্যান্সার হবে 2.7। অ্যান্সার কত? অ্যান্সার হবে 2.7। খুবই সিম্পল। তো এখন এরপরে যদি আসো 0.005 মোলার, ওই সিমিলার 0.005 মোলার HCl। তাহলে এখানে কি হবে? দশমিকের পরে 3 ঘর, তার মানে 3 মাইনাস লগ 5। লগ 5 এর মান কত? লগ 5 এর মান হচ্ছে 0.7, তাহলে 3 মাইনাস 0.7 ইজ ইকুয়ালস টু 2.3। খুবই সহজ জিনিস, একদম মারাত্মক রকম সহজ। এরপরে যদি তুমি আরো কিছু অপশন খেয়াল করো, যেমন 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড,
এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এই দুইটা হাইড্রোজেন দিয়ে একে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 0.01 মোলার। এটা হলো H প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে আমাদের পিএইচ কত আসবে দেখো তো, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। পিএইচ 2 এবং শেষ ডিজিট যেহেতু 1, এই নিয়ে আমাদের কোনো প্যারা এখানে আর থাকতেছে না। একেবারে খুবই সিম্পল। এবং তোমাদের অনেকে এখন বলবা যে ভাই পাওয়ার যদি থাকে, পাওয়ার থাকলে আরো সহজ। দেখো 0.00 না, আমরা তো এটাকে পাওয়ার লিখবো। পাওয়ারে থাকলে যা পাওয়ার থাকবে তাই পিএইচ। দেখো 10⁻³ মোলার HCl। তাহলে এখানে পাওয়ার কত আছে? 10⁻³ তাহলে পিএইচ ইজ ইকুয়ালস টু 3। কোনো কথা নাই, জাস্ট সিম্পলি ওই ভ্যালুটাই। বুঝতে পারছো? অথবা যদি এরকম থাকলো 2 × 10⁻³ মোলার HCl, তাহলে পিএইচ কত? 10⁻³ এর জন্য 3, আর এই সামনে যে সংখ্যাটা আছে এটা লগটা বিয়োগ log 2, তাহলে কত? 3 - log 2। log 2 মানে কত? 0.3। তাহলে অ্যান্সার হবে 2.7। অ্যান্সার কত হবে? 2.7। দেখেন এরপরে আমরা যদি একটু ক্ষারের পিএইচ দেখি। কার পিএইচ? ক্ষারের পিএইচ। একটু মনে রাখবা, ক্ষারের পিএইচ সমান 14 - log of OH মাইনাস। কারণ কি আমরা জানি পিএইচ আর পিওএইচ মিলাই 14, তাহলে এই পাশে আনলে এটা তো পিওএইচ, এই পাশে আনলে কি হয়ে যাবে? এইটা একটু এইভাবে লিখি, এভাবে লিখলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। এখানে মাইনাস, আরেকটা মাইনাস হবে, 14 - পিওএইচ। ওখানে দুইটা মাইনাস হবে, দুইটা মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো এখন এখানে খেয়াল করো যে আমাদের ক্ষার কত দেওয়া আছে। ধরো যদি বলে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, কত? 0.1 মোলার NaOH। এখন খেয়াল করো তো ভাই, পিএইচ সমান কত? 14 মাইনাস। এখন পিএইচ যেভাবে নির্ণয় করছো, পিওএইচ কিন্তু একদম সিমিলার রিদমে। দেখো দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, এবং শেষে ডিজিট 1, তার মানে দশমিকের পরে 1 ঘর থাকলে 1 হবে। তাহলে এটা পিওএইচ কত হবে? পিওএইচ হবে 1, তার মানে পিএইচ হবে 13। 14 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 13। আবার ধরো 0. ধরো তোমার দেওয়া আছে 10⁻³ মোলার KOH। তাহলে দেখো এখানে পিএইচ চাইছে, কত চাইছে? পিএইচ হচ্ছে 14 মাইনাস 10 এর পাওয়ার কত আছে? -3, তার মানে পিএইচ হবে 3। অ্যান্সার হবে 11। তাহলে এখানে পিএইচ কত? 11। এ পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে জানাও তো। এই সুমাইয়া, নিশি, কানিস, ফাতেমা, স্বর্ণা সহ বাকি যারা আছো একটু জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে কিনা। আমানুল্লাহ আমান, কানিস, ফাতেমা, স্বর্ণা, সুমাইয়া, নিশি যারা আছো তারা একটু জানায় ফেলো। আর ভালো কথা, আমি তোমাদের ক্লাস শেষে ওই যে মানে পিএইচ এর যে হ্যান্ড ক্যালকুলেশনের আলাদা ভিডিও আছে রসায়ন ভাইয়ের, সেটা দিয়ে দিবনি। 13। এরপর এটা কত হবে? 14 থেকে 3 বাদ দিলে 11। এখন বুঝছো কিনা এই পর্যন্ত ভাই? একটু জানো তো এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, ভাইকে একটু জানায় ফেলো। কানিস, ফাতেমা, স্বর্ণা সহ বাকি যারা আছো তোমাদের কমেন্ট লোড হচ্ছে কোথায়? সুমাইয়া, নিশি, কানিস, ফাতেমা, স্বর্ণা। দেখো তোমাদের ক্লিয়ার না হইলে আসলে এত বক বক করার কোনো মানে হয় না। মানে একদম তোমাদের পুরাটা ক্লিয়ার করে দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে চাই। ক্লিয়ার। আমানুল্লাহ আমান, 11। হ্যাঁ আমানুল্লাহ আমান, তোমার অ্যান্সার ঠিকঠাক আছে, 11 এন্ড ক্লিয়ার। এখন সামনের দিকে যদি আমরা আগাই, এরপরে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? ক্ষারীয় বাফার হইতে গেলে একটু মনে রাখবা, বাফারের কথা বললে ক্ষারীয় হইলে দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের লবণ। ক্ষার প্লাস কি? দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের লবণ। এখন দুর্বল ক্ষার এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে দুর্বল ক্ষার হিসেবে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যাকুয়াস অ্যামোনিয়া মানে হইতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর সেই সাথে ওই ক্ষারের লবণ যদি তুমি লেখো
লিখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে অ্যাকুয়াস অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেই সাথে NH4Cl। বুঝতে পারছো? বাফারের কথা বললে, ক্ষারীয় বাফার বললে দুর্বল ক্ষার আর ওই ক্ষারের লবণ, আর যদি অম্লীয় বাফার বলে, যে কি বাফার? অম্লীয় বাফার, তাহলে দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ। কি? দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ। দুর্বল অম্ল কি? CH3COOH, ওই অম্লের লবণ কি হবে? CH3COONA। সহজ ব্যাপার, খুবই সিম্পল। বিশুদ্ধ পানিতে H+ আর OH- এর মোলার ঘনমাত্রার অনুপাত কত? মাথায় রাখবা, বিশুদ্ধ পানিতে যতগুলো হাইড্রোজেন আছে, মানে একটা পানি অণু ধরো ভাঙলো, একটা পানির অণু ভাঙলে কি হবে? বিশুদ্ধ পানি, এর মধ্যে আর কিছু নাই, H+ OH- কিচ্ছু নাই। তাহলে এখানে একটা H+ আর একটা OH-। H+ যে কয়টা তৈরি হবে, OH- ওই কয়টাই তৈরি হবে। তার মানে একটা আর আরেকটা দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসবে? 1, কারণ দুইটার ঘনমাত্রা পরস্পর সমান। জলীয় দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি। এই জলীয় দ্রবণের পিএইচ কার বেশি হয়? যারা ক্ষার, ক্ষারের পিএইচ বেশি হয় 7 এর চেয়ে, এবং যারা শক্তিশালী ক্ষার তার পিএইচ সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি এটা শক্তিশালী ক্ষার। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা দুর্বল ক্ষার, অ্যামোনিয়া আরো দুর্বল। এই আমাদের সোডিয়াম অ্যাসিটেট এটাও ক্ষারীয়, কিন্তু এটা মারাত্মক দুর্বল, এরা ক্ষারীয়। এই দুইটা ক্ষারীয়, কিন্তু এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড সে নিজেই তো অম্লীয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এটা তীব্র ক্ষার। এরপরে আসো, 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 5 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যোগ করলে যে আয়নগুলো থাকার সম্ভাবনা আছে। একটা মজার বিষয় মনে রাখবা, যে আমাদের এইখানে আসলে যখন আয়নিক রিঅ্যাকশন হয়, আয়নিক বিক্রিয়া যখন হয়, যতক্ষণ না অধক্ষেপ পড়তেছে, অধক্ষেপ না পড়ে আলাদা হয়ে যাইতেছে, বুঝতে পারছো? অধক্ষেপ না পড়ে, যতক্ষণ অধক্ষেপ না পড়ে আলাদা হয়ে যাইতেছে, ততক্ষণ দেখবা যে তোমার তারা ওই দ্রবণে ওইভাবেই বিদ্যমান আছে, বুঝতে পারছো? অধক্ষেপ করে আলাদা হয়ে গেলে তাহলে ওই দ্রবণে তার থাকবে না। এখানে খেয়াল করো, আমাদের কি কি হইতেছে? 10 ml 0.1 মোলার HCl, তার মানে এখানে আছে H+Cl-, এখানে সোডিয়াম প্লাস OH-। আলটিমেটলি এই সবগুলো আয়নই থাকবে এখানে, বুঝতে পারছো? তাহলে H+Cl-, Na+OH-। এই আয়নগুলো কোথাও যাইতেছে না, এরা এখানেই থাকবে। নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি? একটু মনে রাখবা, কে বাড়লে পিকে কমে, এবং এটা তীব্র অ্যাসিড। তার মানে পিকে যদি ছোট হয় তাহলে এটা তীব্র অ্যাসিড, আর কে যদি বড় হয় তাহলেও তীব্র অ্যাসিড। আর কে বাড়লে, আচ্ছা কে কমলে তাহলে কি হবে? পিকে বাড়ে, পিকে বড় হলে এটা দুর্বল অ্যাসিড। আর এখানে আমরা অ্যাসিডের তীব্রতা কিভাবে যাচাই করবো এই অংশে? এখানে মনে রাখবা যে কেন্দ্রীয় পরমাণুর কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে তীব্রতা বেশি। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে তীব্রতা বেশি, আর জারণ মান সমান হলে তীব্রতা, জারণ মান সমান হলে, দাঁড়াও আরেকটু ইয়ে করে লিখি, যার আকার ছোট, জারণ মান সমান হলে যার আকার ছোট সে বেশি তীব্র। জারণ মান সমান হলে যার আকার ছোট সে কি বেশি তীব্র। তো এখানে দেখো আমাদের এই যে এই ক্লোরিনে +7, এখানে কত? +5, এখানে +6, এখানে কত? +7। তো এই দুইটারই +7, তার মানে এই দুইটা বেশি তীব্র, এবং এদের মাঝখানে ব্রোমিনের চেয়ে ক্লোরিনের আকার ছোট। এই জন্য আমাদের কি হবে? এটাই হবে সবচেয়ে তীব্র অ্যাসিড। এই জন্য এটার পিকে এর মান কি হবে? কম হবে, এবং কে এর মান সবচেয়ে বেশি হবে। তারপরে আসো, যদি দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের সমীকরণটি হলে এটা, আচ্ছা ঠিক আছে, এই দ্রবণের সম্ভাব্য পিএইচ, বুঝতে পারছো? মনে রাখবা যে সবল পিএইচ তার মতো। অ্যাসিড দুর্বল, ক্ষার সবল, তার মানে পিএইচ কি হবে? ক্ষারের মতো। তাহলে কত হবে? সম্ভাব্য পিএইচ হবে 80.5। যে সবল পিএইচ হবে তার মতো।
অক্সি অ্যাসিড সমূহের সঠিক ক্রম কোনটি? অক্সি অ্যাসিড সমূহের সঠিক ক্রম একটু মনে রাখবা যে এখানে যার জারণ মান সবচেয়ে বেশি, ক্লোরিনের +7, সালফারের +6 +5, এখানে এটা হইতেছে 6 +4। দেখো এই যে এই ClO4 এর জারণ মান ক্লোরিনের জারণ মান সবচেয়ে বেশি, সুতরাং এটা হচ্ছে সঠিক ক্রম। বুঝতে পারছো? আর এই জারণ মান নিয়ে আমরা যখন পরিমাণগত রসায়ন পড়াবো তখন বিস্তারিত আলোচনা হবে। বুঝতে পারছো যে জারণ মান কিভাবে নির্ণয় করে, কার জারণ মান কত। পিএইচ 7 অপেক্ষা বেশি। পিএইচ 7 অপেক্ষা বেশি কখন হবে? যখন এটা ক্ষারীয় হবে। মনে রাখবা যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যাসিটেট এর হচ্ছে ক্ষারীয়, এরা কি ক্ষারীয়। আর NH4Cl এরা হচ্ছে NH4Cl হচ্ছে অম্লীয়। তাহলে দেখো এখানে সোডিয়াম কার্বনেট এটা যেহেতু ক্ষারীয় তাহলে তার পিএইচ কি হবে? তার জলীয় দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি হবে। কোনটি দ্রবণে বেশি পরিমাণ বিয়োজিত হবে? যেটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড সেটাই সবচেয়ে বেশি পরিমাণ বিয়োজিত হবে। তার মানে HClO4, একটু আগে দেখে আসলাম আমরা HClO4। কোনটির পিকেবির মান কম? কেবি বড় হলে পিকেবি ছোট, আর পিকেবি ছোট হলে তীব্র ক্ষার। পিকেবি ছোট মানে কেবি বড়। এই কে যেরকম অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি ক্ষারের বিয়োজন ধ্রুবক। তাহলে পিকেবি ছোট হওয়া মানে কি খেয়াল করো তো। এখানে একটা জিনিস আছে, এটা অর্গানিকের ব্যাপার। 213 মানে 2 ডিগ্রি ক্ষার সবচেয়ে, ক্ষার ধর্ম সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখন নাইট্রোজেনের সাথে যখন দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, দেখো এখানে CH3 কয়টা আছে? 2টা। এটা হচ্ছে 2 ডিগ্রি, এটার তীব্রতা সবচেয়ে বেশি। তারপরে কার হবে? দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি আর এটা হচ্ছে 3 ডিগ্রি। ডিগ্রি কেমনে বুঝলাম? যে নাইট্রোজেনের সাথে কয়টা CH3 যুক্ত আছে এটা দিয়ে। দেখো এখানে নাইট্রোজেনের সাথে 2টা CH3 আছে, এই জন্য 2 ডিগ্রি। আর সিকোয়েন্স হচ্ছে 213, মানে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তার মানে 2 ডিগ্রি এখানে সবচেয়ে শক্তিশালী ক্ষার। পাতিত পানিকে খোলা পাত্রে কিছুদিন রেখে দিলে তার পিএইচ কত হবে? এখন পাতিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে এখানে নরমালি হয় কি, যে বাতাসের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা পানির সাথে মিশে পিএইচটাকে কমায় ফেলে, মানে কার্বনিক অ্যাসিড তৈরি করে পিএইচ কে কমায় ফেলে। তাহলে পিএইচ কি হবে? <7। কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে পিএইচ এটা কমে যাবে, কারণ কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? পিএইচ কমে যায়, মানে ওইখানে অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিডের তীব্রতা কোনটির উপর নির্ভরশীল নয়? আমরা একটু আগে বলছি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর আকারের উপরও পিএইচ মানে আমাদের তীব্রতা নির্ভর করে। হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপরে আসলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের তীব্রতা বিয়োজন ধ্রুবকের উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর আকার উপরে নির্ভর করে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে, কিন্তু অ্যাসিডে কয়টা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে এটার উপর নির্ভর করে না। কেন? কারণ দেখো এই যে H3PO4, বুঝছো? এই H3PO4 এখানে 3টা হাইড্রোজেন থাকলেও, অথবা H3PO2 এখানে 3টা হাইড্রোজেন থাকলেও এটা কিন্তু তত শক্তিশালী অ্যাসিড না। বুঝতে পারছো? তার মানে হাইড্রোজেনের সংখ্যা আমাদের অ্যাসিডের তীব্রতার এসিউরেন্স দেয় না। এই 3টা জিনিস দেয়: কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর আকার, আর সেই সাথে বিয়োজন ধ্রুবক। যার বিয়োজন ধ্রুবক বেশি তার তীব্রতা বেশি। মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান? এই যে সোডিয়াম কার্বনেট আর বাইকার্বনেট, এটা মুখস্থ করে ফেলবা। নিম্নের কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণ কোনটা? আমরা বলছিলাম অ্যাসিড আর অ্যাসিডের লবণ। বাফার দ্রবণ কোনটা? অ্যাসিড আর অ্যাসিডের লবণ। এখন এখানে এটা লাস্ট কোশ্চেন নাকি? না, এটা লাস্ট কোশ্চেন না। দেখো কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? অনুবন্ধী ক্ষারক যখন দুর্বল তার মানে কি? মনে রাখবা, অনুবন্ধী ক্ষার দুর্বল হলে অ্যাসিড সবল। উল্টায় দিছে, অনুবন্ধী ক্ষার দুর্বল হলে অ্যাসিড সবল। আর মনে রাখবা, জৈব অ্যাসিডে ক্লোরিন বেশি থাকলে, কোন অ্যাসিডে? জৈব অ্যাসিডে ক্লোরিন বেশি থাকলে সক্রিয়তা বাড়ে। জৈব অ্যাসিডে কি বেশি থাকলে? ক্লোরিন বেশি থাকলে সক্রিয়তা বাড়ে। তাহলে দেখো কোনটাতে ক্লোরিন বেশি আছে? এটাতে 3টা ক্লোরিন আছে, এই জন্য এটা সক্রিয়তা বেশি। এরপরে কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? এটা কি লাস্ট এমসিকিউ? হ্যাঁ, এটা লাস্ট এমসিকিউ। ক্ষারীয় বাফার দ্রবণ মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা পড়ায় ফেলছি। তো এই পর্যন্ত অর্গানিক সব জায়গায় আছে, আমাদের ছাড়তেছে না। অর্গানিক সব জায়গায় আছে, আমিও সব জায়গায় আছি, বুঝতে পারছো? এবং এইখানকার অর্গানিক সেটা আমি পড়াবো, চাপ নাই। তুমি জাস্ট খালি
তুমি জাস্ট খালি আমাদের ক্লাসগুলো রেগুলার করো, অর্গানিকের প্যারাটা আমি দূর করার দায়িত্ব নিতেছি। তুমি জাস্ট খালি নিয়মিত ক্লাসগুলো করে যাও ভাই, অর্গানিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া এই অধ্যায়ের জন্য রিটেনের জন্য কি কি পড়বো? আমি যদি তোমাকে বলি রিটেনের জন্য, শোনো সহজ ভাবে, তুমি বাফার আছে না, বাফারের ক্রিয়া কৌশল এবং বাফারের যে সূত্র প্রতিপাদন আছে এটা পড়বা। এরপর তোমার এখানে এর আগে যদি আসো যে পানির অটো আয়নীকরণ আছে না, পানির অটো আয়নীকরণ পড়বা। তারপরে এর সামনে যদি আসো কেপিকেসি যে অংশটুকু আছে, কেপিকেসি রাশিমালা প্রতিপাদন পড়বা। কেপিকেসি রাশিমালা প্রতিপাদনের আগে কি পড়বা তোমরা? ওই যে গ্রিন কেমিস্ট্রি থেকে যদি শুরু করে গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি, এই অংশটুকু পড়বা। আর সেই সাথে মাঝখানে লাশ হাতে লেয়ারের নীতি আছে না, লাশ হাতে লেয়ারের নীতি, এই অংশ কয়েকটা ভালো করে পড়বা। মানে এক কথায় তোমার একাডেমিকের যে অংশগুলা খুব গুরুত্বপূর্ণ ছিল সিকিউর জন্য, সেই অংশগুলোর কনসেপ্টটা একদম ক্লিয়ার করে পড়বা। মানে একাডেমিকে গ ঘ এবং ক খ যেখান থেকে আসতো সেই কনসেপ্ট গুলা একদম ক্লিয়ার করে পড়লেই তোমার এখানে মানে খুব সুন্দর করে রিটেনটা ভালোভাবে হয়ে যাবে। আর তারপরে আমি চেষ্টা করবো একটা ছোটখাটো রিটেন সাজেশন তোমাদেরকে প্রোভাইড করার জন্য। আর কারো কোনো প্রবলেম আছে ভাই? ফাহিমা রহমান, আচ্ছা ফাহিমা ইসলাম, বুঝতে পারছো কিনা ভাই? একটু একটু জানাও। আর কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। ক্লাসটা কিরকম লাগলো সেটাও জানাইতে ভুললো না। আমানুল্লাহ আমান বি বলতেছে। হুম, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমানুল্লাহ আমান, এ পর্যন্ত যা পড়ছো ক্লিয়ার কিনা ভাই? আচ্ছা, হ্যাঁ সবারই আশা করি। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, ফাহিমা ইসলাম, তো সবকিছু ঠিকঠাক। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এই পর্যন্তই। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাইতে বলবা না। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। দোয়া করে রোশন ভাইয়ের জন্য।